প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের সামনে চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর যে বাংলা নাটক 2 অংশের পাঠ্যসূচি, কোর্স নাম্বার 24-10-07, সেই বাংলা নাটক 2 অংশের সেলিম আল দীনের অন্যতম বিখ্যাত নাটক কীর্তনখোলা নিয়ে আলোচনা করব। সেলিম আল দীন সম্পর্কে জানি, নাট্যাচার্য সেলিম আল দীন বাংলা নাটকের সেই পাশ্চাত্য ধারা, প্রচলিত যে ধারা, সেই ধারা থেকে বাংলা নাটককে দেশীয় নাট্যশিল্পে পরিণত করেছিলেন, যিনি বাংলা নাটককে তার শিকড়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন। সেই নাট্যাচার্য সেলিম আল দীনকে আজকে আমাদের এই সেশনটি, আজকের আমাদের এই অধিবেশনটি উৎসর্গ করছি। সেলিম আল দীনের জন্ম 18ই আগস্ট 1949 সালে, মৃত্যু 14ই জানুয়ারি 2008 সালে। মাত্র 59 বছর বয়সে বাংলা নাটকের এই উজ্জ্বল নক্ষত্র, একটি সম্ভাবনাময়, যার বাংলা নাটককে আরও অনেক কিছু দেবার ছিল, সেই নাট্যকার আমাদের ছেড়ে চলে যান। গত 14ই জানুয়ারি ছিল তার মৃত্যুবার্ষিকী। এই মহান নাট্যগুরুকে তাই আজকের আমাদের এই ক্লাসটি উৎসর্গ করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মূল সেশনে যাওয়ার আগে আমি বর্তমান করোনা পরিস্থিতি, আমাদের অনলাইন পাঠদান, এই সম্পর্কে দু একটি কথা বলতে চাই। তোমরা জানো, প্রায় দীর্ঘ 10 মাস যাবৎ আমরা আমাদের যে নিয়মিত শ্রেণী অধিবেশন, পাঠদান কার্যক্রম, সেই শ্রেণী পাঠদান কার্যক্রম থেকে দূরে আছি। এই যে আমাদের দীর্ঘ নিয়মিত পাঠদানের বিরতি, এই পাঠদানের যে বিরতিকে কিছুটা হলেও পূরণের জন্য, কিছুটা হলেও এর থেকে উত্তরণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং সরকারি সারদ কলেজের সুযোগ্য অধ্যক্ষ, চর্যাপদ গবেষক প্রফেসর আলিম মাহমুদ স্যার, সুযোগ্য উপাধ্যক্ষ প্রফেসর মৃদুল চন্দ্র পোদ্দার স্যার অনলাইন পাঠদান কার্যক্রমের সার্বিক নির্দেশনা দিয়ে চলেছেন এবং সেই মোতাবেক সরকারি সারদ কলেজের 18টি বিভাগের মতো বাংলা বিভাগও শুরু থেকেই অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আশা করি তোমরা আমার সাথে থাকবে, শুধু আমার সঙ্গে না, তোমাদের যে অনলাইন পাঠ যে শ্রেণী শিক্ষণগুলি পরিচালিত হচ্ছে, তোমাদের সবার প্রতি আমার নির্দেশ, তোমরা অবশ্যই এই অনলাইন পাঠদান সেশনে সংযুক্ত থাকবে। আমি জানি যে আমাদের এই অনলাইন পাঠদান কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা আছে, কিছু প্রতিবন্ধকতা আছে, অসুবিধা আছে। আমাদের সকল শিক্ষার্থীর কাছে অনলাইন অ্যাক্সেস নাই, অনলাইন যে ডিভাইসগুলি সহজলভ্য নয়। তারপরেও আমি বিশ্বাস করি যে ইচ্ছা থাকলে যে কোনোভাবেই এই অধিবেশনগুলি, এই পাঠদান কার্যক্রমগুলির সঙ্গে তোমরা সম্পৃক্ত হতে পারো। তোমাদের যে সহপাঠী যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে, কিংবা আমাদের ইউটিউবেও কিন্তু আমাদের এই পাঠদান সেশনগুলি আপলোড করা হয়, সেগুলির সাথে তোমরা সম্পৃক্ত হতে পারো এবং
তোমাদের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে এই করোনাকালীন, এখান থেকে তোমরা সামান্য হলেও তোমরা উপকার পেতে পারো। আমাদের সরকার, শিক্ষা মন্ত্রণালয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে এই করোনাকালীন আমাদের পাঠদান কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম যে কোনোভাবেই হোক সচল রাখার জন্য। তোমরা জানো এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যে অনার্স পরীক্ষাগুলি শুরু হয়েছে, অনার্স ফোর্থ ইয়ারের যে বাকি পরীক্ষাগুলি ছিল সেগুলি অনুষ্ঠিত হচ্ছে, এবং এরপরে স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আস্তে আস্তে আমরা আশা করতে পারি যে আমরা স্বাভাবিক কার্যক্রমের দিকে ফিরে যাব। তো যতদিন আমরা সেই স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে না পারি ততদিন কিন্তু এই অনলাইন মাধ্যমই আমাদের একমাত্র ভরসা। বাংলা বিভাগের সকল শিক্ষক, সম্মানিত শিক্ষকগণ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তোমাদের জন্য। তারা অনলাইন এই সেশনগুলি পরিচালনা করে চলেছেন। তারা তোমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করতে চেষ্টা করে যাচ্ছেন। এখন তোমাদের ইচ্ছাশক্তি প্রয়োজন, তোমাদের আগ্রহ প্রয়োজন। এটা শুধু একপাক্ষিক ইচ্ছা, একপাক্ষিক কোনো ব্যাপার না। শিক্ষাটা হলো একটা পারস্পরিক মিথস্ক্রিয়া, একটা পারস্পরিক ইন্টারঅ্যাকশন। দুপক্ষের যদি ছাত্র, শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের যদি এখানে আগ্রহ না থাকে তাহলে এটা সফল হতে পারে না। বিশেষ করে আমি বলবো শিক্ষার্থীদের আগ্রহটা এখানে খুব বেশি প্রয়োজন। শিক্ষক এখানে গাইড হিসাবে কাজ করতে পারে, কিন্তু শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে। তাদের যে ঘাটতিগুলি, তাদের যে অজানা বিষয়গুলি, এই বিষয়গুলি শিক্ষার্থীকেই তার শিক্ষকের নজরে আনতে হবে, প্রশ্ন করতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। বিভিন্ন অজানা বিষয়গুলিকে তোমরা স্যারদের কাছে প্রশ্ন করবে। আমি লক্ষ্য করেছি তোমাদের মধ্যে এই যে প্রশ্ন করার আগ্রহটা, এটা কিন্তু কম। কারণ প্রশ্ন না করলে, যদি তোমার কোনো মনের মধ্যে কোনো প্রশ্ন তুমি চাপা দিয়ে রাখো, তুমি মুখ ফুটে না প্রকাশ করো, তাহলে কিন্তু তোমার এটা কোনোদিনই জানা হবে না। তোমার এই বিষয়টি সম্পর্কে তুমি অন্ধকারে থেকে যাবে। এজন্যই যে কোনো বিষয় প্রশ্ন করাটাও কিন্তু একটা দক্ষতার ব্যাপার। আর তোমরা যদি প্রশ্ন করতে শেখো, প্রশ্ন একটার পর একটা প্রশ্ন করতে পারো, দেখবে যে তোমার জানার জগৎটাও আরও প্রসারিত হবে। আমি বিশ্বাস করি যে তোমাদের সেই জানার আগ্রহটা আছে। আর আমাদের সরকারি সাদত কলেজের বাংলা বিভাগ একটা ঐতিহ্যবাহী বিভাগ। এই বিভাগের শিক্ষার্থী হিসাবে তোমাদের যে অন্যান্য যে কলেজ থেকে তোমাদের দক্ষতা বাংলা বিভাগের শিক্ষার্থী হিসাবে আরও অনেক বেশি অর্জন করতে হবে। তোমাদের একটা দায়িত্ব আছে। তোমরা বাংলা সাহিত্যের শিক্ষার্থী। তোমাদের মানবিকতা, তোমাদের জ্ঞানের পরিধি, তোমাদের সাহিত্য সম্পর্কে তোমাদের ধারণা, এটা অবশ্যই ভাষা সম্পর্কে ধারণা, অবশ্যই তোমাদের এটা দক্ষ হতে হবে। তোমরা বাংলা শিক্ষার্থী, তোমরা রবীন্দ্রনাথ সম্পর্কে যদি না জানো, নজরুল সম্পর্কে যদি না জানো, তোমরা জীবনানন্দ দাশ সম্পর্কে যদি না জানো, জসীমউদ্দিন সম্পর্কে যদি না জানো, তোমরা যদি সেলিম আলদিন সম্পর্কে না জানো, তোমরা যদি একটি দরখাস্ত আবেদনপত্র যদি লিখতে না পারো, তোমরা যদি লেখার মধ্যে বানান ভুল করো, তাহলে যখন তুমি বাস্তব জগতে যাবে, জীবনের যে কর্মক্ষেত্রে যাবে, তখন কিন্তু তোমার যে শিক্ষাগত যোগ্যতা, তোমার যতই সনদ থাক, তুমি প্রথম শ্রেণী পাও না কেন, তোমার এই শিক্ষাগত যোগ্যতা নিয়ে সবাই প্রশ্ন তুলবে। এবং এটাও একটা কথা উঠবে যে সরকারি সাদত কলেজের শিক্ষার্থী, বাংলার শিক্ষার্থীরা কোনো লেখাপড়া না শিখেই তারা ডিগ্রি অর্জন করেছে, তারা সম্মান ডিগ্রি অর্জন করেছে, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। অতএব তোমাদের জন্যও তো বটেই, তোমাদের জানার জন্যও তো বটেই, তোমাদের বিভাগের কথা চিন্তা করে সরকারি সাদত কলেজের মুখ উজ্জ্বল করার জন্য, তোমাদের সম্মানিত শিক্ষকবৃন্দের সম্মানের কথা চিন্তা করেও তোমাদের কিন্তু জানতে হবে, পড়তে হবে, তোমাদের পাঠ্য বইগুলি পড়তে হবে। আমি এটা খুব হতাশার সঙ্গেই লক্ষ্য করি যে মূল পাঠ্য বইয়ের সঙ্গে তোমাদের সম্পর্ক কম। এটা দুঃখজনক।
তোমরা প্রথম শ্রেণী পাচ্ছ, সম্মান চূড়ান্ত পরীক্ষায় তোমরা প্রথম শ্রেণী পাচ্ছ, কিন্তু মূল বইয়ের সম্পর্কে তোমরা বলতে পারো না। এটা তো দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কি বলার আছে। তোমাদের প্রথম শ্রেণী বা তোমাদের সেই CGPA 4 বড় কথা না, বড় কথা হচ্ছে তুমি কতটুকু জানো, তুমি সমাজকে কতটুকু দিতে পারছো, তোমার কাছ থেকে সমাজ কি পাবে। তুমি যদি একটা বাংলা সাহিত্যের শিক্ষার্থী হয়ে যদি বানান ভুল করো, তুমি যদি লেখকের নাম ভুল করো, তুমি যদি আমাদের যে মানবিক গুণাবলীগুলি অর্জন না করো, সমাজের যে সেই পঙ্কিলতায় যদি তুমি নিমজ্জিত থাকো, তাহলে তোমার বাংলা বিভাগের শিক্ষার্থী হওয়া ব্যর্থ। তোমার এই সনদের কোনো মূল্য নাই, তোমার এই সনদ অর্থহীন। তোমার অর্থ থাকতে পারে, বৃত্ত থাকতে পারে, কিন্তু মানুষ হিসাবে কিন্তু তোমার মূল্যায়ন শূন্য। অতএব প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আবারও আমি বলবো যে তোমরা অবশ্যই মূল বইগুলি পড়বে, মূল পাঠ্য যেগুলি সেগুলি পড়বে, এবং শুধু পরীক্ষায় পাশের জন্য না, সার্বিক জ্ঞানের জন্য, সার্বিক বিষয়গুলি জানার জন্য পড়বে। এবং শুধু পাঠ্যপুস্তকগুলিই না, পাঠ্যপুস্তকের বাইরেও আমাদের যে বাংলা ভাষার যে বিখ্যাত লেখকগণ আছে, তাদের লেখা, বিশ্ব সাহিত্যের যারা আছেন তাদের লেখাগুলো তোমাদের পড়তে হবে। ইদানিং শিক্ষার্থীদের মধ্যে যে সময় নষ্ট করার একটা প্রবণতা আমি লক্ষ্য করি, তাই এটা খুবই আশঙ্কাজনক। তারা যে অনলাইনে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে বিনা প্রয়োজনে, যেটা তাদের প্রয়োজন নাই সেই স্থানেই তারা সময় ব্যয় করছে, কিন্তু যেটা তাদের প্রয়োজন সেই সুযোগটা তারা গ্রহণ করছে না। তোমরা জানো যে এখন ইন্টারনেট আমাদের প্রায় সবার কাছেই সহজলভ্য। এই ইন্টারনেটের সুযোগটা যদি আমরা গ্রহণ করে আমার জানার পরিধিকে যদি আমরা সম্প্রসারিত করতে পারি, তোমাদের ইচ্ছা থাকলে কিন্তু তোমরা তোমাদের শিক্ষকদের চেয়ে অনেক বেশি জানার সুযোগ আছে তোমাদের। তোমাদের শিক্ষক যারা আমরা আছি, আমরা যেটা জানি না, তোমরা কিন্তু সেটা তার চেয়ে বেশি জানতে পারো, সেই সুযোগ কিন্তু আছে, যেটা আগেকার সময়ে ছিল না। এখন তোমাদের হাতেই যেন গোটা সব বিশ্বের সমস্ত জ্ঞান ভাণ্ডার তোমাদের হাতের মধ্যে। অতএব শুধু তোমাদের ইচ্ছা শক্তি, তোমাদের এই যে সুযোগ, সেই সুযোগ, তথ্য প্রযুক্তির সুযোগ, এই সুযোগটা তোমাদের কাজে লাগাতে হবে, এবং তাহলেই দেখবে তোমরা জ্ঞানে বিজ্ঞানে, তোমাদের মানবিকতায় তোমরা দেশের মুখ উজ্জ্বল করছো, আমাদের সমাজের মুখ উজ্জ্বল করছো, পিতামাতার মুখ উজ্জ্বল করছো, সরকারি সাদাত কলেজের মুখ উজ্জ্বল করছো। এই কথাগুলি আমি বলছি এই কারণেই যে আমাদের সমাজে বর্তমানে সেই মানুষ হওয়া বলতে যেটা বোঝায়, যে শিক্ষা লেখাপড়া অর্জন করে যে মানুষ হওয়া, সেই প্রকৃত মানুষের আমরা খুব অভাব লক্ষ্য করছি। শিক্ষিত যারা, তাদের মধ্যে আমরা দেখছি যে অপরাধ প্রবণতা, তাদের মধ্যেই দেখছি উন্নয়ন প্রবণতা, তাদের মধ্যেই দেখছি যে দুর্নীতি প্রবণতা। অতএব যারা এসব অপপ্রবণতার সঙ্গে যুক্ত, তারা কখনো শিক্ষিত হতে পারে না। আমরা চাই তোমরা সেরকম মানুষ হবে না, তোমরা প্রকৃতই মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হবে, এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে, পিতামাতার মুখ উজ্জ্বল করবে, আমাদের সরকারি সাদাত কলেজের মুখ উজ্জ্বল করবে, তোমাদের শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে। প্রিয় শিক্ষার্থী, আমি কোভিড যে প্যান্ডামিক, সে সম্পর্কে দু একটি কথা বলতে চাই। তোমরা জানো যে সেই আজ থেকে প্রায় 10 মাস আগে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সেই বন্ধ করে দেওয়া হয়েছে এই ভয়াবহ প্যান্ডামিক থেকে আমাদের সুরক্ষার জন্য, আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক। এই ভয়াবহ প্যান্ডামিক থেকে সুরক্ষার জন্য আমরা যে এত বড় ক্ষতি স্বীকার করে নিয়েছি, সেই ক্ষতি যদি পূরণ হবে না, যদি না এই ক্ষতিকে আমরা সার্থক
বা এই ক্ষতি থেকে আমরা উত্তরণ লাভ করতে পারবো না যদি তোমরা স্বাস্থ্যবিধিগুলি মেনে না চলো। স্বাস্থ্যবিধিগুলি কি? স্বাস্থ্যবিধিগুলি অন্যতম হলো বাড়ির বাইরে যখন যাবে তখন অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এটা আমাদের সরকারও এটা আইন করে দিয়েছে যে যদি কেউ বাড়ির বাইরে মাস্ক ছাড়া বেরোয় তাহলে এটা কিন্তু তোমাদের অর্থদণ্ড হতে পারে, তোমাদের এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। তাহলে তোমরা এটা অবশ্যই এটা মেনে চলবে। তারপর বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখবে। আমাদের যে পরীক্ষাগুলি এখন নেওয়া হচ্ছে সেখানেও কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে 3 ফুট, কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে আমাদের চলাফেরা করতে হবে। যেখানে বেশি জনসমাগম সেরকম স্থান আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আর কি, আমাদের বাড়ির বাইরে থেকে ফিরলে আমাদের সাবান পানি দিয়ে আমাদের হাত পরিষ্কার করতে হবে, যেন আমাদের সেই জার্মগুলি, কারণ আমরা হাতের মাধ্যমেই এই ভাইরাসটা আমাদের নাক, মুখ এবং চোখের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। অতএব আমরা হাত পরিষ্কার রাখবো সবসময়, জীবাণুমুক্ত রাখবো, তাহলেই আমাদের শরীরে এই ভাইরাসটি সহজে প্রবেশ করতে পারবে না। আরেকটা যে হাসি কাশির শিষ্টাচার, আমরা অনেকেই হাঁচি কাশি দেওয়ার সময় এই শিষ্টাচারগুলি রক্ষা করি না। আমরা নাক মুখ আবৃত না করেই খোলাভাবে হাঁচি কাশি দিয়ে থাকি। এটা যেমন নিজের জন্য ক্ষতিকর, এজন্য অপরদিকে তোমার যারা সামনে আছে কিংবা তোমাদের আশেপাশে যারা আছে তাদের জন্য কিন্তু ক্ষতিকর। এই যে হাঁচি কাশির সঙ্গে যে তোমাদের জীবাণু, যে ভাইরাস, এই ভাইরাস আরেকজনের শরীরে সংক্রামিত হতে পারে, আরেকজন ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব হাঁচি কাশির যে শিষ্টাচার সেটা আমাদের টিস্যু পেপার বা আমাদের রুমাল বা এসব না থাকলে কাপড় কিংবা আমাদের হাতের কনুই দিয়ে মুখমণ্ডল আবৃত করে আমাদের এই হাঁচি কাশি শিষ্টাচারটা বজায় রাখতে হবে। এসব সবই তোমাদের জানা কথা, তারপরেও আমি স্মরণ করে দিচ্ছি তোমাদের যে বিষয়গুলি আমাদের অবশ্যই আমাদের পালন করতে হবে। তা না হলে যে উদ্দেশ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, আমরা যে উদ্দেশ্যে এত বড় ক্ষতিকে স্বীকার করে নিচ্ছি সেই উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন হবে না। অতএব আমরা যদি সবাই প্রতিজ্ঞাবদ্ধ থাকি যে এই ভয়াবহ যে প্যান্ডামিক মহামারী, এটাকে আমরা অচিরেই নির্মূল করব আমাদের দেশ থেকে, বিশ্ব থেকে, তাহলে এই স্বাস্থ্যবিধিগুলি মেনে চলার কোনো বিকল্প নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমাদের দেশের সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়তই কিন্তু এই বিষয়গুলি প্রচার করে যাচ্ছে। অতএব যেহেতু তোমরা সমাজের শিক্ষিত শ্রেণীর মধ্যেই গণ্য, অতএব তোমরাও এটা আমাদের সমাজের যারা অনগ্রসর আছে, যারা অল্প শিক্ষিত অশিক্ষিত, তাদের কাছে এই মেসেজগুলি তোমরা পৌঁছে দিতে পারো। এটা সবারই আমাদের সামাজিক দায়িত্ব যে অপরকে সতর্ক করা, যারা বিষয়গুলি মানছে না বা যাদের কাছে অজানা তাদের কাছে এই মেসেজগুলি পৌঁছিয়ে দেওয়া। তাহলেই আমরা হয়তো আবার সেই আমাদের স্বর্ণোজ্জ্বল দিনগুলিতে ফিরে যাব। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি আবার তোমাদের কোলাহলে সেই ভরে উঠবে, আবার ছাত্র শিক্ষকের সেই মিলন মেলায় পরিণত হবে আমাদের প্রিয় শিক্ষাঙ্গন। প্রিয় শিক্ষার্থী, যেটা বলছিলাম যে সেলিম আল দীনের কীর্তনখোলা নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি। তোমাদের দুটি নাটক চতুর্থ বর্ষের আমি আলোচনা করেছি, একটা সেলিম আল দীনের কীর্তনখোলা আর একটি সৈয়দ শামসুল হকের নুরুল দীনের সারা জীবন। তো দুটি আমরা শেষ করেছি, তারপরেও আমরা এই বিষয়গুলি নিয়ে একটু পর্যালোচনা করতে চাই। আমরা আরও গভীরে তোমাদের কাছে প্রশ্ন চাই, তোমরা ইনবক্সে প্রশ্ন করতে পারো কিংবা ফোনের মাধ্যমেও অজানা বিষয়গুলি সম্পর্কে তোমরা জেনে নিতে পারো আমাদের কাছ থেকে।
সেলিম আল দিন, যেটা তোমাদের প্রথমে বলেছি, বাংলা নাটককে সেই যেটা পাশ্চাত্যমুখী ছিল, যেটা পাশ্চাত্য অনুসারী ছিল, সেই পাশ্চাত্যমুখী বাংলা নাটককে আমাদের দেশীয় নাট্য ধারায় ফিরিয়ে আনার কৃতিত্ব আমরা এই নাট্যাচার্যকে সম্পূর্ণরূপে দিতে চাই বা দিয়ে থাকি। বাংলা সেই নাটকের ইতিহাস যদিও সেই প্রাচীনকালের, সেই ভারতমণির সময় থেকে, তার মাঝখানে এই যে আমাদের যে সাহিত্যের, বাংলা সাহিত্যে যে শিকড়ের সন্ধানে আমরা না থাকার জন্য, শিকড় থেকে আমাদের সেই রস সংগ্রহ না করার জন্য আমরা কিন্তু পাশ্চাত্যমুখী হয়ে যাই। ফলে আমরা সেই পাশ্চাত্য নাট্যধারায় নিজেদেরকে হারিয়ে ফেলি। সেলিম আল দিন সেই বাংলা নাটককে, সেই মহাকাব্য, সেই আমাদের মঙ্গল কাব্য, সেই আমাদের রামায়ণ, সেই আমাদের মহাভারত, সেই আমাদের কৃষ্ণকীর্তন, সেই চর্যাপদের সেই যে নাটকীয়তা, এই সব থেকে আমাদেরকে সেই বাংলা নাটকের উৎস খুঁজে বের করে এনেছেন। সেলিম আল দিনকে বলা হয় দ্বৈতবাদী নাট্যকার। দ্বৈত এবং অদ্বৈত একের মধ্যে বহু। সেলিম আল দিনের মত অনুযায়ী, সেলিম আল দিনের ভাষ্য অনুযায়ী, নাটকের মধ্যেই সাহিত্যের অন্যান্য সকল শাখায় যেন জড়িত বা এখানে লুকিয়ে আছে। নাটকের মধ্যে মহাকাব্যিক ব্যঞ্জনা আছে, নাটকের মধ্যে উপন্যাসের বর্ণনাধর্মিতা আছে, নাটকের মধ্যে ছোট গল্পের সেই তন্ময়তা আছে, মুগ্ধতা আছে, নাটকের মধ্যে কাব্যের সেই সুরধ্বনি আছে, ছন্দের যে সৌন্দর্য, সুরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আছে। অতএব নাটককে সেলিম আল দিন বলতে চেয়েছেন দ্বৈত শিল্প, এবং বাংলা সাহিত্যের সেই আদি শিল্প মাধ্যম হচ্ছে নাটক। কীর্তনখোলা, যে আমরা আগেই বলেছি যে সেলিম আল দিন বাংলা নাটককে মাটির কাছাকাছি নিয়ে যেতে চেয়েছেন, এই দেশের মানুষের কাছাকাছি নিয়ে যেতে চেয়েছেন। তার শ্রেষ্ঠ উদাহরণ তার কীর্তনখোলা নাটক। 1985 সালে তার এই নাটক রচিত হয়। সেলিম আল দিন এই নাটকে সমগ্র বাংলা, কীর্তনখোলা যেন সমগ্র বাংলারই একটা রূপক। এই নাটকে বিশাল ক্যানভাস, একটা সামগ্রিক জীবনবোধ, সমাজের সেই নেতিবাচক ইতিবাচক দিকগুলি, সমাজের শোষক শোষিতদের চিত্র, বিভিন্ন পেশার মানুষের উপস্থিতি যেন কীর্তনখোলার সেই মনায় বাপের মেলার প্রাঙ্গণে আমরা লক্ষ্য করি। এখান থেকে আমাদের সমাজকে আমরা চিনতে পারি, আমাদের সমাজের ক্ষত, আমাদের সমাজের দুর্বলতা, আমাদের সমাজের চিত্র এখান থেকে ফুটে ওঠে। এই যে কীর্তনখোলা যে সমাজ চিত্র, এটা কেন, এটা তোমাদের পাঠ করা কেন প্রয়োজন, বা তোমাদের পাঠ্যভুক্ত কেন করা হয়েছে, কি প্রয়োজন ছিল? আমরা যদি এটা শিখন ফল বা লার্নিং আউটকাম যদি একটু আলোচনা করতে চাই, অবশ্যই আমাদের আলোচনা করা উচিত যে আমরা যেটা পাঠ করছি এটা কেন করছি। কারণ আমাদের প্রত্যেকটা কাজের পেছনেই কার্যক্রম সূত্র বা উদ্দেশ্য কিন্তু আমাদের জানা উচিত। আমরা কেন কীর্তনখোলা পড়ছি? শুধু কি একটা সনদের জন্য? না, তা না। কীর্তনখোলা
নাটক আমরা আলোচনা করব, আমরা পাঠ করব, এজন্যই যে এর মাধ্যমে আমরা যখন এই শিক্ষার্থী জীবন থেকে বাস্তব জীবনে যাব, তখন আমাদের সমাজকে আমরা চিনতে পারব। আমাদের সমাজের দুর্বলতা, আমাদের সমাজের সবলতা, আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, তাদের পরিচয় আমরা কিন্তু পাব এই পাঠের মাধ্যমে, যেখান থেকে আমাদের আগামী দিনগুলিতে আমাদের চলার পথ মসৃণ হবে, আমাদের চলার পথ সহজ হবে। আমরা আমাদের বাস্তব জীবনে যে এই সমাজের যে ক্ষতগুলি, যে কীর্তনখোলায় যে দিকগুলি উল্লেখ করা হয়েছে, সেই ক্ষতগুলি আমাদের যার যার অবস্থান থেকে আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করে যাব। আমাদের দেশের সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা বিনির্মাণের জন্য আমাদের সকলের যে প্রচেষ্টা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদের যে সোনার বাংলা উপহার দিয়ে গেছেন, সেই সোনার বাংলাকে প্রকৃতপক্ষে সোনার বাংলা সুখী সমৃদ্ধশালী একটি দেশ বিনির্মাণের জন্য আমাদের সবারই যে অবদান রাখা প্রয়োজন, সেটা অবদান রাখতে গেলে কিন্তু আমাদের এই জানতে হবে আমাদের যে সমস্যা, আমাদের সেই সমাধান উত্তরণের পথ, এগুলি জানতে হবে। যে বিষয়গুলি কীর্তনখোলা থেকে আমরা জানতে পারি, এর মাধ্যমে আমরা আমাদের দেশের মানুষ, সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের কুসংস্কার, আমাদের সেখান থেকে উত্তরণের পথ, এই বিষয়গুলি জানতে পারি এবং সেই অনুযায়ী আমরা আমাদের আগামী দিনগুলিতে আমরা আমাদের কর্মে আত্মনিয়োগ করতে পারি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এই নাটকে দুটা অংশ। একটি সেই শোষক, যেটা আমাদের ইদু কন্ট্রাক্টরের মাধ্যমে সেলিম আল দিন যে প্রকাশ করেছেন। এই শোষক শ্রেণী নেতৃত্ব দিয়েছে ইদু কন্ট্রাক্টর। আরেক শ্রেণী যারা শোষিত, বঞ্চিত, নিপীড়িত, তাদের নেতৃত্ব দিয়েছে, তাদের সেই যে চরিত্রগুলি, তাদের মধ্যে শীর্ষে আছে আমাদের এই নাটকের অন্যতম প্রধান চরিত্র সোনাই। এই যে দুইটা শক্তির দ্বন্দ্ব সংঘর্ষ, দুইটা শক্তির যে অনিবার্য সংঘাত, এই সংঘাত আমরা কিন্তু এই নাটকে দেখি। ইদু চেষ্টা করেছে শোষণ করতে, ছলে বলে কৌশলে, এবং সেখান থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য সোনাইয়ের মতো যারা শোষিত, তারাও আপ্রাণ চেষ্টা করে গেছে। এবং আমরা নাটকের শেষে দেখি যে সোনাই ইদুকে খুন করে সেই টুইটাম গ্রাম থেকে দেশান্তরী হয়েছে। এই যে সোনাই কেন ইদুকে খুন করলো, হত্যা করলো, এর পিছনে যে এই দেশের মানুষের প্রতিবাদী চরিত্র, এই প্রতিবাদী চরিত্র যেন পরিস্ফুট হয়ে ওঠে। এদেশের মানুষ কখনো অন্যায়কে মেনে নেয়নি, অন্যায়কে মেনে নেবে না। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় কীর্তনখোলা নাটকের অন্যতম দিক, তা হলো রূপান্তর। আমাদের পৃথিবীর যেমন রূপান্তর ঘটছে, পৃথিবীর সমাজের রূপান্তর ঘটছে, মানুষের রূপান্তর ঘটছে। এই রূপান্তরের যে চিত্রটা, সেই রূপান্তরের চিত্র কিন্তু সেলিম আল দিন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই কীর্তনখোলা নাটকে। যেমন যে ইদু এই নাটকে সে অসুরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, সেই ইদুও কিন্তু এক সময় ছিল সেই সহায় সম্বলহীন একটি প্রায় নিঃস্ব পরিবারের সন্তান। তার মা অনাহারে ভাতের ফেনা খেয়ে, সেই বিষাক্ত খাবার খেয়ে, দূষিত সেই পচা বাসি খাবার খেয়ে মৃত্যু বরণ করেছে। ইদুও কিন্তু অর্ধানাহারে দিন কাটিয়েছে অন্যের বাড়িতে কাজ করে, এবং একসময় নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ইদুকে ন্যায় অন্যায় বোধ ভুলে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হয়েছে।
এই যে অস্তিত্ববাদ, যেটা আমরা সৈয়দ আলিউল্লাহর নাটকেও লক্ষ্য করি, যে অস্তিত্ববাদ, নিজেকে টিকিয়ে রাখার জন্য মানুষের সংগ্রাম, এই সংগ্রাম ইঁদুর চরিত্রের একটি কিন্তু ইতিবাচক দিক। তার চরিত্র অবশ্যই নেতিবাচক, তার যে ভূমিকা এটা অবশ্যই আমরা ঘৃণা করি। তারপরেও এই সমাজ কিন্তু ইদুকে সহজভাবে, সুন্দরভাবে, ন্যায়ের সাথে বাঁচতে সাহায্য করেনি। এই সমাজ তাকে সুন্দরভাবে বাঁচাতে এগিয়ে আসেনি, এবং এজন্যই ইদু অন্যায় পথে পা বাড়িয়েছে, শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অতএব আমাদের সমাজকে আমাদের সঠিক পথে আনার দায়িত্ব কিন্তু তোমাদের, আমাদের সবার। আবার এই যে রূপান্তর, এই রূপান্তর যেমন ইঁদুর ঘটেছে, এই রূপান্তর কিন্তু ঘটেছে আমাদের সোনাইয়েরও। সোনাইয়ের বাবার বাবা ছিলেন সেই পাবনার কৈজুরি গ্রামের একজন সেই সম্ভ্রান্ত তাঁতি। সেই সোনাইয়ের সেই যখন যন্ত্র সভ্যতা আসলো, যখন যন্ত্রের আবিষ্কার হলো, তারপরে আস্তে আস্তে সেই তাঁত শিল্প ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে গেল। সবাই মিলেই কাপড় তৈরি হতে লাগলো। তখন বাধ্য হয়ে সোনাইয়ের দাদা কিংবা তার বাবা সেই তাঁত পেশা ত্যাগ করে কৃষিজীবী বা কৃষক হয়ে গেলেন, এবং তারা সেই তাদের পৈতৃক নিবাস ত্যাগ করে এই টুইটাম গ্রামে চলে আসলেন জীবনের সন্ধানে, বাঁচার তাগিদে। এই যে তাদের কিছু জমি ছিল, মোটামুটি তাদের বাঁচার মতো তাদের সম্বল ছিল, কিন্তু সেই শোষকদের কুচক্রে, সেই ইঁদুর চক্রান্তে সোনাই আজ ভূমিহীন। সে আজ ঋণে জর্জরিত। তার শেষ সম্বলটুকু নেয়ার জন্য ইঁদু বিভিন্ন রকম সেই ষড়যন্ত্র করতে থাকে, এবং আমরা নাটকের শেষে দেখি ইদুকে খুন করে সোনাই সেই দুখাইপুর গ্রামে সাপুড়ে পেশা গ্রহণ করার জন্য রুস্তমের সাথে চলে যায়। এই যে সেই আমাদের তাঁতির বংশের ছেলে, শেষে আমরা দেখি সে সাপুড়ে পেশা গ্রহণ করার জন্য এগিয়ে যায়। আবার সেই গোলাপগাছি একজন, যা আমরা প্রথম স্বর্গে যার সাক্ষাৎ পাই, সে এক সময় চাউলের ব্যবসা করত, কিন্তু যখন চাল কল আসলো, যখন যন্ত্রের আবির্ভাব ঘটলো সমাজে, তখন এই ক্ষুদ্র ব্যবসায়ীরা আর সেই ছিটকে পড়লো তাদের সেই আদি পেশা থেকে। সেই গোলাপ গাছি এখন সেই খেজুরের রসের কারবারি, অন্যের খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে সেটা গুড় তৈরি করে সেটা বিক্রি করে। তারপরে আমরা বসিরের কথা জানি। বসির, তারা হচ্ছে কলু, সেই বসির এখন সহায় সম্বলহীন। তার যে হালের কলুর গরু, তার যে গরুটা ছিল, সেই গরুটা মারা যায়। ফলে সে এখন দিগ্ভ্রান্ত, সে এখন নিঃস্ব, সহায় সম্বলহীন। এই যে রূপান্তর, এই রূপান্তর আমরা লক্ষ্য করি প্রায় বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে। এখানে আরেকটা আছে আমাদের দেশের সাংস্কৃতিক পরিচয়, আমাদের দেশের যে সংস্কৃতির আদি পরিচয়, যাত্রা শিল্প, কবি, গান, সেই পরিচয় কিন্তু আমরা এখানে পাই। এখানে সেই শামসুল বয়াতি, করিম বয়াতির মধ্যে যে লড়াই, এটা আমাদের ঐতিহ্য, আমাদের সেই পুরাতন ঐতিহ্য, আমাদের বাংলা সংস্কৃতির একটা অংশ। আবার যাত্রা, যে যাত্রা আমাদের হাজার বছরের ইতিহাস, সেই যাত্রা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে সমাজের কিছু স্বার্থান্বেষী, কিছু স্বার্থপর, অর্থলোভী, মুনাফালোভী মানুষের জন্য।
সেই পরিচয় কিন্তু আমরা এখানে পাই। সেই আমাদের সেই যাত্রা দলের মালিক সুবল ঘোষ কীভাবে নিজের স্বার্থ উদ্ধারের জন্য সেই যাত্রা দলের অন্যতম নারী চরিত্র সেই আমাদের তাকে ব্যবহার করে, সেই তাকে কিভাবে অপরের হাতে সোপর্দ করে স্বার্থ উদ্ধার করতে চায়, সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাই। এজন্যই যাত্রা দলের কেন্দ্রীয় চরিত্র রবি দাস যাত্রা দল ত্যাগ করতে চায়, প্রতিবাদ করে, কিন্তু তার প্রতিবাদের এই সমাজের যে শক্ত ভিত, এই শক্ত ভিত নাড়াতে পারে না। এবং এই বনশ্রী বালা যে যাত্রা দলের অন্যতম নারী চরিত্র, সেই বনশ্রী বালা এই প্রতিবাদে এই অন্যায়ের প্রতিবাদ করতে যে তাকে আত্মহত্যা করতে হয়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমাদের মেসেজ বা আমাদের বার্তা একটাই, আমরা এখান থেকে আমাদের সমাজকে একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য সকলেই চেষ্টা করব। আমরা সেভাবেই নিজেদেরকে তৈরি করব। আমাদের যে বাঙালি সংস্কৃতি, সেই বাঙালি সংস্কৃতি হবে আমাদের পরিচয়, কোনো পাশ্চাত্য সংস্কৃতি নয়, কোনো পাশ্চাত্যের অন্ধ অনুকরণ নয়। আমরা একটি স্বতন্ত্র জাতি হিসাবে, একটি স্বতন্ত্র দেশ হিসাবে আমাদের পরিচয় আমরা মাথা উঁচু করে আমরা তুলে ধরব, এটাই আমাদের সবার শপথ হওয়া উচিত। আমাদের নিজের পরিচয়, আমাদের আত্মপরিচয় যদি না থাকে, তাহলে আমরা সেই ভিখারির জাতিতে পরিণত হব। এজন্যই বাংলার শিক্ষার্থী হিসাবে তোমাদের কাছে আমার আহ্বান, আমরা সবাই মিলে এ দেশটাকে সুন্দর করি। আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা সবাই ধারণ করে আগামী দিনে সোনার বাংলা বিনির্মাণের জন্য ঝাঁপিয়ে পড়ি। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। তোমরা ভালো থেকো এবং নিরাপদে থেকো, এই কামনায়। ধন্যবাদ সবাইকে।